আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত করব রুদ্রনীল ঘোষকে, বিজেপি নেতা অভিনেতা রুদ্রনীল ঘোষ, যিনি এ রাজ্যের মমতা ব্যানার্জির আনুকূল্যে চলা সাংবাদিক কুল আর সংবাদ মাধ্যম তাদেরকে ধরে ধরে উলঙ্গ করে দিলেন। এ রাজ্যের সংবাদ মাধ্যমের একটা অংশ তারা কিভাবে মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জির প্রতি বিশেষ কারণে আনুগত্য দেখিয়ে তারা এ রাজ্যের মানুষকে বিভ্রান্ত করা, সনাতন ধর্মের মানুষের কাছে তারা একটা বিপদ হয়ে উঠছে। গোটা সনাতন ধর্মের মানুষ যখন বিপদে পড়ে তাদের পাশে না দাঁড়িয়ে যারা আক্রমণকারী, সেই আক্রমণকারীদেরকে সেফ প্যাসেজ তৈরি করে দেওয়ার কাজ করছে এ রাজ্যের একদল সংবাদ মাধ্যম, একদল মিডিয়া হাউস। তাদের প্রত্যেককে ধরে ধরে উন্মোচিত করেছে তাদের ক্যারেক্টার, তারা কি করে বেড়াচ্ছে, কেন করছে, কিসের বিনিময়ে করছে। বিজেপি নেতা অভিনেতা রুদ্রনীল ঘোষ তিনি এই ব্যাপারে সরব হয়েছেন, খুলে দিলেন তাদের প্রত্যেকের মুখোশ। আসুন আমরা একটু শুনে নিই। তার আগে আমি আমার দর্শকদেরকে বলবো যে আপনারা যারা আমাদের চ্যানেলটি রোজ দেখেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের নিউজগুলোকে আপনারা শেয়ার করুন, আপনারা লিঙ্কগুলোকে সকলের কাছে পৌঁছে দিন। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, পক্ষে কিংবা বিপক্ষে যে কোনো মতামত আমরা সাদরে গ্রহণ করব। আপনাদের মতামতই আমাদের পথ চলার পাথেয় হিসেবে থাকবে। আসুন আমাদের নিউজ নয়া ভারতের সাংবাদিক সুজিতের মুখোমুখি হয়েছিলেন রুদ্রনীল ঘোষ, কি বললেন শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যদি দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু রাজ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুর রাজ্য হেমন্ত সোরেনজি, যে হেমন্ত সোরেনজি কদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য ঘন্টার পথের তার গাড়িতে যেতে কষ্ট হয় বলে, আলালের ঘরে দুলাল বলে হেলিকপ্টার অব্দি পাঠিয়ে দেন। সেই রাজ্যে বেলডাঙ্গা থেকে একজন শ্রমিক কাজ করতে গিয়েছিলেন, তার মৃতদেহ উদ্ধার হয়েছে। না কোনো পুলিশ রিপোর্ট, না কোনো গোয়েন্দা রিপোর্টে তিনি কেন মারা গেছেন আদপে তার কোনো কারণ স্পষ্ট করে বলা নেই। যখন তার মৃতদেহ মুর্শিদাবাদে এলো, তখন বেলডাঙ্গাতে পথ অবরোধ হলো, অরাজকতা তৈরি হলো। মানে এর সঙ্গে কারণটা কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পুরো এই মবটা যে রাস্তা দখল করলো, অরাজকতা করলো, সেটাকে প্রশ্রয় দিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু আমরা দেখেছি যে যখন বাংলাদেশে যখন হিন্দু হত্যা হয়, তার বিরুদ্ধে বাংলাদেশ হাই কমিশনে যখন আমাদের হিন্দু সম্প্রদায় যারা মানুষ রয়েছেন, তিনি যে কোনো দল, যে কোনো রাজনীতি, যে কোনো মতপথের হতে পারেন, তারা যখন অভিযোগ জানাতে যেতে চায় তাদের জন্য লাঠি, সাধু সন্তদেরও মারা হয়, সাধারণ মানুষদেরও মারা হয়, জল কামান ছোড়া হয়, টিয়ার গ্যাস ছোড়া হয়, রক্তাক্ত করে দেওয়া হয়। কিন্তু এখানে যখন জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ সড়ক এবং রেলপথ পুরো অবরোধ করে দেওয়া হলো, পুরোটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর নির্দেশে চলা পুলিশ সেটা হতে দিল। এবং সেখানে যখন একজন মহিলা সাংবাদিক সোমা মাইতি, জি 24 ঘন্টার মতো একটা গুরুত্বপূর্ণ চ্যানেলে একজন একনিষ্ঠ সাংবাদিক, তিনি তার কাজ করতে গেলেন, রিপোর্টিং করতে গেলেন, তাকে ঠিক বাংলাদেশের কায়দায় আজকেও হয়েছে এই উগ্র জেহাদি যে মব, তারা আক্রমণ করলো, চুল টেনে ধরলো, লাথি মারলো, রক্তাক্ত করলো, শরীরের নানান জায়গায় হাত দিল। ভদ্রমহিলা ইন্টারভিউতে বলতেও পাচ্ছেন না, এবং বারবার তিনি যখন আক্রান্ত হয়ে 2 কিলোমিটার পথ ছুটছেন বাঁচবার জন্য, তিনি এবং তার ক্যামেরাম্যান পুলিশের কাছে বারবার হাত জড়ো করে আরতি জানাচ্ছেন, আমাদের বাঁচান, আমাদের সেভ করুন, আমাদের মেরে ফেলবে। উন্মত্ত জনতা, এই মব ওই ঠিক বাংলাদেশের স্টাইলে তারা তাড়া করছে, মেরে ফেলার চেষ্টা করছে, শারীরিক নিগ্রহের চেষ্টা করছে। পুলিশকে নির্দেশ দেওয়া রয়েছে, এই মব আমার ভোট, এটা বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো তাই মব যতই রাস্তাঘাট দখল করুক, জনজীবন স্তব্ধ করে দিক, ব্যক্তিগত ইচ্ছায় সেটাকে হাঁটানো যাবে না। আর তাদের যা ইচ্ছা, কোনো মহিলাকে নিষ্পেষণ করা, শোষণ করা, মারা, ধরা, রক্তাক্ত করা,
রেপ করে দিক, খুন করে দিক, তোমরা বাঁচাতে যাবে না, কারণ ওরা আমার ভোট। এটা আমার কথা নয়, সেই সাংবাদিক ভদ্রমহিলার কথা শুনুন। সব মিডিয়া চিৎকার করেছে। মিডিয়ার উচিত ছিল যে পরিষ্কার কাজ বন্ধ রেখে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি বক্তৃতা দিয়েছেন, যখন তিনি মবের পক্ষ নিয়েছেন। তিনি বলেছেন সাংবাদিকদের ভিড়ে যাওয়ার দরকার কি, মানে সাংবাদিক সত্য পরিবেশন করবে না, তিনি সবসময় চাইছেন সত্য চাপা পড়ে যাক। অন্যায়টা আমার যারা ভোটার, আমার যারা চালাচামুন্ড, যারা লুটপাট সন্ত্রাস করে, জিহাদ করে, তাদের বিরুদ্ধে কোনো ছবি দেখানো যাবে না, কারণ এদেরই আমি বোকা বানিয়ে ভোটার রাখতে পেরেছি। আর তিনি নিদান দিচ্ছেন যে ওদের খুব স্বাভাবিক, সেখানে জনতা পশ্চিমবঙ্গে আগুন লাগাচ্ছে পশ্চিমবঙ্গের একজন নারীকে, একজন সাংবাদিককে মেরে ফেলছে। কোন রকমে যদি দু একজন সাহায্য না করতো, টোটোয় করে নিয়ে যদি তাদের হসপিটাল না চলে আসতেন, আজ সেই মহিলা মারা যেত। আমার দুর্ভাগ্য লাগছে যে আজকে পশ্চিমবঙ্গের সাংবাদিক কুল, তারা প্রেস ক্লাবে নিজেদের জন্য যে ক্লাব, সেখানে মমতা ভজনা বন্ধ করে যা ওরা করে থাকে, তার বদলে আজ তারা তীব্র প্রতিবাদ করতে পারত, ডেপুটেশন দিতে পারত, বিক্ষোভ করতে পারত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মানুষ বলছেন যে সংবাদ মাধ্যমের কি একটা অংশ এই খবর দেখানো ছাড়া আসলে কি শিরদাঁড়া বিকিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চুরি দুর্নীতিতে বেকায়দায় পড়ে ভুয়ো ভোটারদের দিয়ে আর বাঁচতে পারবেন না। 26-এ তার সম্পূর্ণ বিদায় আসন্ন দেখে যদি তারা রাস্তায় নামেন, তাহলে পুরো বিদায়টাই হয়ে যাবে আগে থেকেই। তাই কি একটা অংশকে সংবাদ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় কিনে ফেলেছেন বা তারা বিক্রি হতে চেয়েছেন। তাই আজকে সাংবাদিকদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ, ধর্ণা, মিছিল নেই। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, তার উপরে যে আক্রমণ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পশ্চিম বাংলাদেশ বানাবার যে পরিকল্পনা, যে সন্ত্রাস হবে, লুট হবে, দেখুন ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মবের হাতে তুলে দেওয়া হবে লোককে। মব মারবে, পুলিশ চুপ, পুলিশ নেই। দীপু দাস থেকে শুরু করে একের পর এক ঘটনা, 8টা মৃত্যু ঘটে গেছে এর মধ্যে, এইভাবে মেরে ফেলা। ঠিক সেম ঘটনা তো ঘটছে এখানে, এই মহিলা তো মারা যেতে পারতেন। দুর্ভাগ্য যে সংবাদ মাধ্যমের একটা বড় অংশ তারা চুপ কেন? তারা কি চাইছেন এইভাবে মরে যেতে? তারা কি চাইছেন তাদের মহিলা সাংবাদিকরা রিপোর্টিং করতে গিয়ে ফিরে না আসতে? কদিন আগেই আপনারা দেখেছেন এ কোন ধরনের পরিচয়। বিভিন্ন মিডিয়ার সাংবাদিক মহিলারা যখন ওই ইজতেমা হচ্ছিল সেখানে গিয়েছিলেন, তাদের প্রশ্ন করা হয়েছে মাথা ঢাকা নেই কেন, চুল খোলা কেন, এখানে প্রবেশ দিচ্ছে। তারা ফতোয়া দিচ্ছে। উগ্র ইসলামিক মৌলবাদীদের যে কথা, সেই ফতোয়া দিয়ে তারা মাঠ থেকে বার করে দিচ্ছে। একটাও কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ? আমি আমার সাংবাদিক বন্ধুদের, আমার বহু সাংবাদিক বন্ধু রয়েছে, তারা নীরব কেন? তারা নীরব একটা মাত্রই কারণে হতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল দল থেকে হয় কোনো উপহার পৌঁছেছে বা তাদের মালিক পক্ষকে বলে দেওয়া হয়েছে চুপ করে থাকো, তোমাদের জন্য এই পাওনা, নাহলে তারা উত্তর দিন। আর যেভাবে এই ঘটনাগুলো কাল যে কোনো সাংবাদিকের সঙ্গে ঘটবে, সাংবাদিক নিগ্রহ করতে, প্রত্যেকটি মানুষের জীবন যাপন আজকের দিনে ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই তৃণমূল মানেই চোর, জোচ্চোর, খুনি, এবং তৃণমূল মানেই আমাদের যারা ভোট, তারা যা খুশি তাই করবে, মানুষ মারবে, মহিলার মানিজ্যত লুট করবে, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। শুনলেন রুদ্রনীল ঘোষ, তিনি ঠিক কি বললেন। তার এই রুদ্র বার্তা গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে পৌঁছে যাক, ছড়িয়ে পড়ুক। তিনি আমাদের রাজ্যের এক শ্রেণীর সাংবাদিকের মুখোশ যেভাবে উন্মোচিত করেছে, আমরা বারবার এই ব্যাপারে সরব ছিলাম যে এ রাজ্যের একদল সংবাদ মাধ্যম, সেটা প্রিন্ট মিডিয়া হতে পারে, ইলেকট্রনিক্স মিডিয়া হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, এই 3 ধরনের মাধ্যমেই একদল সাংবাদিক কুল তৈরি হয়েছেন, যারা মমতা ব্যানার্জির আনুকূল্যে তারা তাদের এই কার্যকলাপকে পরিচালিত করে। মমতা ব্যানার্জির নির্দেশে পশ্চিমবাংলার মানুষকে বিভ্রান্ত করেন, বিপথে চালিত করার কাজ তারা করে যাচ্ছেন, এবং তারা সনাতনের শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলার মানুষকে তাই চোখ মেলে তাকিয়ে দেখব, সব সংবাদে বিশ্বাস করবেন না। আমি নিউজ নয়া ভারতের পক্ষ থেকে আপনাদের যে খবর দেব, সেই খবর গোটা পশ্চিমবাংলার মানুষের স্বার্থে দেব।
গোটা পশ্চিম বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করা, সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করা, বাংলার প্রগতির স্বার্থে দেব। বাংলার ধ্বংস হবে আমার নিজের স্বার্থ পূরণের জন্য, সংকীর্ণ স্বার্থ পূরণের উদ্দেশ্যে সে ধরনের কোনো সংবাদ বা সাংবাদিকতা আমি অন্তত করব না। তাই গোটা রাজ্যের মানুষকে বলবো, আপনারা নজর রাখুন নয়া ভারতের পর্দায়, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আরো বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে এই সংবাদগুলো পৌঁছে দিন, যাতে রাজ্যের মানুষ এই ব্যাপারে সচেতন হয়, তারা নজর রাখে কে ভালো কে মন্দ, এই গোটা বিষয়টা বিচার করার জন্য তাদের কাছে আমরা যে কথাগুলো তুলে ধরছি সেখান থেকে তারা বিচার করে নিক, আমরা সঠিক বলছি না ভুল বলছি, আমি ঠিক বলছি না ভুল বলছি, এটা তারা ঠিক করে নিক। আর তার পাশাপাশি গোটা রাজ্যে সনাতনীদের ঐক্যবদ্ধ করার জন্য আমাদের যে প্রয়াস চলছে, সেই প্রয়াসের পাশাপাশি আর একটা বড় কাজ আমরা করছি, সেটা হচ্ছে পিভিসি কার্ডে গীতা উপনিষদ। এই ভারতবর্ষের মধ্যে প্রথম পিভিসি কার্ডে গীতা, পিভিসি কার্ডে উপনিষদ। এটা আমাদের দেশে আর কেউ কখনো করেনি। এইখানে আপনি স্ক্যানার আছে, স্ক্যান করলে গীতা শুনতে পাবেন। আপনি এইটা পিভিসি কার্ডটা সংগ্রহ করুন, আপনার কাছে রাখুন। আপনি যখন বাসে, ট্রামে, ট্রেনে থাকবেন তখন এটা স্ক্যান করে মোবাইলে চালিয়ে দেবেন, নিজেও শুনবেন, সকলকে শোনান। এই উপনিষদ রয়েছে, মূল্য মাত্র 120 টাকা।